নমস্কার বন্ধুরা, গত 15ই আগস্ট আরজি কর কেস নিয়ে যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম সেই ভিডিওতে আমি বারবার একটা কথা বলেছিলাম যে অবিলম্বে আরজি করের সিকিউরিটির দায়িত্ব রাজ্য পুলিশের হাত থেকে সরিয়ে নিয়ে সেন্ট্রাল ফোর্সের হাতে দেওয়া প্রয়োজন। কারণ তার ঠিক আগের রাতেই রাজ্য পুলিশের নাকের ডগায় সেখানে দুষ্কৃতীরা যেভাবে তাণ্ডবলীলা চালিয়েছিল, তারপর রাজ্য পুলিশের দেওয়ার সিকিউরিটির ওপরে কতটা ভরসা করা যাবে, আদৌ ভরসা করা যাবে কি না, সেটা কিন্তু একটা বড় সড়ো প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়ে গেছিল। তাই সেদিনই আমি এই কথাটা বলেছিলাম যে অবিলম্বে সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা প্রয়োজন। সেটাই ঘটল গতকাল সুপ্রিম কোর্ট নির্দেশিকা জারি করে আরজি করের সিকিউরিটির দায়িত্ব রাজ্য পুলিশের হাত থেকে সরিয়ে দিয়ে দিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের প্যারামিলিটারি ফোর্স সিআইএসএফের হাতে। আরজি করের এই রেপ আর মার্ডারের কেস নিয়ে সুপ্রিম কোর্ট একটা সুমতো কেস ফাইল করেছে, অর্থাৎ স্বতঃপ্রণোদিত হয়ে নিজে থেকে সুপ্রিম কোর্টে একটা কেস ফাইল করা হয়েছে। এই কেসের ফার্স্ট হিয়ারিং ছিল গতকাল 20 আগস্ট। সুপ্রিম কোর্টের যেই বেঞ্চ এই কেসের শুনানি করবে সেই বেঞ্চে রয়েছেন প্রধান বিচারপতি নিজে, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া DY চন্দ্রচূড়, তিনি নিজে রয়েছেন। তাছাড়া রয়েছেন জাস্টিস JB পারদিওয়ালা আর জাস্টিস মনোজ মিশ্রা। রাজ্য সরকারের পক্ষ থেকে এই কেসে রিপ্রেজেন্ট করছেন বর্ষিয়ান অ্যাডভোকেট কপিল সিব্বল, যিনি সুপ্রিম কোর্টের বার কাউন্সিলের প্রেসিডেন্ট। গতকাল সুপ্রিম কোর্ট এই ফার্স্ট হিয়ারিংয়ে কিছু ভীষণ ক্রিটিক্যাল অবজারভেশন দিয়েছে আর রাজ্য সরকারের দিকে ভীষণ ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন ছুড়ে দিয়েছে। সোজা ভাষায় বলতে গেলে বিভিন্ন পয়েন্ট নিয়ে রাজ্য সরকারকে তুলোধনা করেছে সুপ্রিম কোর্ট। কী বিষয়ে রাজ্য সরকারকে ভৎসনা করেছে, কী অবজারভেশন দিয়েছে সুপ্রিম কোর্ট, আর কী ডিরেকশান দিয়েছে, প্রত্যেকটা আপনাদের এক এক করে বলবো। সুপ্রিম কোর্ট বলেছে যে ভবিষ্যতে আর কখনো সারা দেশে কোনো ডাক্তার, কোনো হেলথ কেয়ার ওয়ার্কার, শুধুমাত্র ডাক্তার হেলথ কেয়ার ওয়ার্কারই বলবো না, সমাজের যে কোনো স্তরে নারীদের ওপর এরকম সেক্সুয়াল অ্যাসল্ট, এরকম রেপ কেস যাতে আর না ঘটে সেটা সুনিশ্চিত করতে যা যা পদক্ষেপ নেওয়া দরকার তা অবিলম্বে নেওয়া হবে, ভীষণ দ্রুততার সাথে নেওয়া হবে। আর সেটা সুনিশ্চিত করার জন্য কী গাইডলাইন সুপ্রিম কোর্ট দিয়েছে, কী ডিরেকশন দিয়েছে, সেটাও আপনাদের জানাচ্ছি। প্রথমটা তো আপনাদের অলরেডি বললাম, সুপ্রিম কোর্ট আরজি করের যে সিকিউরিটি, সেই সিকিউরিটির পুরো দায়িত্ব রাজ্য পুলিশের হাত থেকে সরিয়ে নিয়ে সেটা দিয়ে দিয়েছে সিআইএসএফের হাতে। সিআইএসএফ হলো সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স। আপনারা দেখবেন বিভিন্ন এয়ারপোর্টগুলোতে এই সিআইএসএফই পাহারা দিয়ে থাকে, সিকিউরিটি চেকিং করে। এছাড়াও বিভিন্ন বড় বড় পাবলিক সেক্টর ইন্ডাস্ট্রিজ যেগুলো রয়েছে, বিভিন্ন রিফাইনারি রয়েছে, সেসব জায়গাতেও কিন্তু এই সিআইএসএফই সিকিউরিটি প্রদান করে থাকে। সুপ্রিম কোর্টের নির্দেশিকা জারির পর হোম মিনিস্ট্রি সিআইএসএফকে ইনস্ট্রাকশন দেয় যে তারা যেন ইমিডিয়েটলি হ্যান্ডওভার নিয়ে নেয় আরজি করের সিকিউরিটির। আর আজ সকালে সিআইএসএফ থেকে সেখানে একটা টিমও গেছিলো, সেখানে পুরো জায়গাটা ইন্সপেকশন করা হয়েছে। হয়তো আগামীকাল থেকে, অর্থাৎ 22 আগস্ট থেকে সিআইএসএফ পুরো সিকিউরিটির দায়িত্ব আরজি করে নিয়ে নেবে। এটা খুবই একটা ওয়েলকামিং স্টেপ। আশা করা যাচ্ছে যে এরপর আরজি করে যে সিকিউরিটি, অ্যাটলিস্ট আরজি করের সিকিউরিটি সেখানে অনেক মজবুত হবে, অনেক সুরক্ষিত হবে। নেক্সট হলো সুপ্রিম কোর্ট সারা দেশের বিভিন্ন জায়গার প্রথিতযশা ডাক্তারদের নিয়ে, এমিনেন্ট ডাক্তারদের নিয়ে, আরও কিছু হাই র্যাঙ্কিং বিউরোক্র্যাটসদের নিয়ে একটা ন্যাশনাল টাস্ক ফোর্স গঠন করেছে। যেই টাস্ক ফোর্সের কাজ হবে যাতে ভবিষ্যতে এরকম কোনো ঘৃণ্য নারকীয় ঘটনা আর না ঘটে সেটা সুনিশ্চিত করতে ফ্রেমওয়ার্ক বানানো, পলিসি বানানো। এই যে টাস্ক ফোর্স, এই টাস্ক ফোর্সে বিভিন্ন জায়গার প্রথিতযশা ডাক্তাররা রয়েছেন, তার সাথে সাথে রয়েছেন ক্যাবিনেট সেক্রেটারি, হোম সেক্রেটারি, হেলথ সেক্রেটারি, ন্যাশনাল মেডিকেল কমিশনের চেয়ারপারসন। তো এদেরকে নিয়ে যে ন্যাশনাল টাস্ক ফোর্স গঠন করা হয়েছে, তাদেরকে সুপ্রিম কোর্ট ইনস্ট্রাকশন দিয়েছে যে গঠনের 3 সপ্তাহের মধ্যে তাদেরকে একটা অন্তর্বর্তী রিপোর্ট জমা করতে হবে এই ফ্রেমওয়ার্ক নিয়ে, আর আগামী 2 মাসের মধ্যে একটা ফাইনাল রিপোর্ট তাদেরকে জমা করতে হবে। এরপর সুপ্রিম কোর্ট ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে বলেছে যে 15ই আগস্ট রাতে কেন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পুলিশ আরজি কর হসপিটালে যথেষ্ট পরিমাণে প্রোটেকশন প্রদান করতে পারেনি, কিভাবে পুলিশের নাকের ডগায় সেখানে দুষ্কৃতীরা ভাঙচুর চালালো, সেটার জবাব, সেটার একটা রিপোর্ট যেন ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ওয়েস্ট বেঙ্গল অ্যাডমিনিস্ট্রেশন আগামী 22 আগস্ট অর্থাৎ আগামীকাল সুপ্রিম কোর্টে পেশ করে। এই যে রিপোর্ট ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে পেশ করতে বলা হয়েছে, এর মাধ্যমে কিন্তু সুপ্রিম কোর্ট একটা বড়সড় ভৎসনা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে করেছে।
আর সবার শেষে সুপ্রিম কোর্ট সিবিআইকে, যাদের হাতে এখন বর্তমানে কেসের ইনভেস্টিগেশন চলছে, সেই সিবিআইকে সুপ্রিম কোর্ট বলেছে যে এখনও পর্যন্ত কেসের কী স্ট্যাটাস, কতটা কেসে অগ্রগতি হয়েছে সেটার রিপোর্ট সুপ্রিম কোর্টের কাছে সিবিআইকে 22শে আগস্ট অর্থাৎ আগামীকাল সাবমিট করতে হবে। রাজ্য সরকারকে কী কী বিষয়ে সুপ্রিম কোর্ট তুলোধনা করেছে? প্রথম হলো, সেদিন সকালে যেদিন এই নারকীয় রেপের ঘটনা সবাই জানতে পারলো, সেদিন সকালে এই ঘটনা জানতে পারার সাথে সাথে হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন কেন নিজে থেকে এফআইআর দায়ের করেনি, এই প্রশ্নটা সুপ্রিম কোর্ট করেছে। কারণ সেদিন সকালে হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন প্রথমে যারা প্যারেন্টস আছেন ভিকটিমের তাদেরকে জানিয়েছিল যে হয়তো তাদের মেয়ে সুইসাইড করেছে। এমন একটা ঘটনা যেখানে ডেড বডি দেখেই, ডেড বডির যে অবস্থা ছিল, ডেড বডির বিভিন্ন জায়গায় যেরকম সেক্সুয়াল অ্যাসল্টের একদম ক্লিয়ার সাইন ছিল, সেগুলো দেখার পরেও কী ভেবে হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন প্যারেন্টসদের এটা জানালো যে হয়তো তাদের মেয়ে সুইসাইড করেছে। এরকম একটা স্টেটমেন্ট কী করে হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন দিতে পারলো? আর এই ঘটনার পর সকালবেলা যখন জানতে পারলো যে এরকম একটা ঘটনা ঘটেছে, তারপর প্রায় 3-4 ঘন্টা পর এফআইআর দায়ের করা হয়েছিল, সেটাও দায়ের করেছিল প্যারেন্টসরা। হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন সম্পূর্ণ এই রেসপন্সিবিলিটি থেকে গা ঝেড়ে নিতে চাইছিল। কেন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন সেদিন সকালে নিজে থেকে এফআইআর দায়ের করেনি, সেই প্রশ্ন সুপ্রিম কোর্ট তুলেছে। কেন সেদিন এই কেসটাকে প্রথমে সুইসাইড বলা হয়েছিল, সেই প্রশ্নেও সুপ্রিম কোর্ট কিন্তু রাজ্য সরকারকে আর হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনকে তুলোধনা করেছে। এরপর সেদিন সকালে ভিকটিমের যারা মা বাবা, তারা হসপিটালে খবর পেয়ে এসে পৌঁছানোর পরও তাদেরকে প্রথমে বেশ অনেকক্ষণ তাদের মেয়ের ডেড বডি দেখতে দেওয়া হয়নি। কেন তাদেরকে আটকে রাখা হয়েছিল, কেন তাদের ডেড বডি দেখতে দেওয়া হয়নি, সেই প্রশ্ন সুপ্রিম কোর্ট তুলেছে। এছাড়া সেখানের এক্স প্রিন্সিপাল, আরজি করের এক্স প্রিন্সিপাল সন্দীপ ঘোষ, তিনি যখন সেখানে ইন্টারভিউ দিচ্ছিলেন বা তিনি যখন ঘটনা নিয়ে মিডিয়ার সাথে কথা বলছিলেন, তিনি বারে বারে সেই যে মৃতা, সেই মৃতার পরিচয় সেখানে কিন্তু রিভিল করে দিয়েছিলেন, যেটা কিনা করা মানা। এই রেপ কেসে কখনোই যিনি ভিকটিম, তার যে আসল পরিচয়, তার নাম, তার ফটো, এগুলো কিন্তু রিভিল করা যায় না। কিন্তু সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় তার নাম, তার পরিচয়, তার সেই অবস্থায় ফটো, এগুলো কিন্তু ভাইরাল হয়েছে। কেন রাজ্য পুলিশ এই যে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন জায়গায় এরকম একটা ইনফরমেশান রিভিল হয়ে যাচ্ছে, এটা আটকাতে পারেনি, সেটাও প্রশ্ন করেছে সুপ্রিম কোর্ট। এরপর আসি 15ই আগস্টের রাতে। 15ই আগস্টের মাঝরাতে যখন সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় শান্তিপূর্ণ একটা প্রতিবাদ আন্দোলন চলছিল, সে সময় আপনারা জানেন কিছু সংখ্যক দুষ্কৃতী আরজি করের সামনে জমায়েত হয়ে একেবারে পুলিশের নাকের ডগায় পুরো আরজি করের ক্যাম্পাসে যথেচ্ছভাবে ভাঙচুর চালায়, ধ্বংসলীলা চালায়। সেই আরজি করের ক্যাম্পাস, যেখানে এরকম একটা সেন্সিটিভ ক্রাইম ঘটে গেল, সেই ক্রাইম সিনে সেখানে যথেষ্ট পরিমাণে পুলিশ প্রোটেকশন কেন ছিল না? যেখানে কিনা অজস্র ফরেন্সিক এভিডেন্স হয়তো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সেরকম জায়গায় রাজ্য পুলিশ কেন এনাফ ফোর্স রাখেনি? কেন সেই জায়গাটাকে আগে থেকে সুরক্ষার মোড়কে একেবারে ঘিরে ফেলা হয়নি? সেই প্রশ্ন সুপ্রিম কোর্ট রাজ্য পুলিশের দিকে তুলেছে। কারণ একেবারে সেদিন পুলিশের নাকের ডগায় এই দুষ্কৃতীরা সেখানে ঢুকে ভাঙচুর চালিয়েছিল, হয়তো অনেক এভিডেন্স নষ্ট করা হয়েছে বলে বিভিন্ন জায়গা থেকে মানুষেরা প্রশ্ন তুলেছেন। তাই রাজ্য পুলিশের এই যে একটা ডিউটি ছিল, সেই ডিউটি পালন করতে রাজ্য পুলিশ পুরোপুরি ব্যর্থ, এই কথা বলে সুপ্রিম কোর্ট কিন্তু ভৎসনা করেছে। এরপর সুপ্রিম কোর্ট এটাও বলেছে যে সারা রাজ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন সমাজের বিভিন্ন স্তরের মানুষেরা যখন এই ঘটনার প্রতিবাদে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছিলেন, স্লোগান দিচ্ছিলেন বা মিছিল করছিলেন, যেটা পুরোপুরি একটা শান্তিপূর্ণভাবে সংগঠিত হচ্ছিল, সেরকম বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে যে রাজ্য পুলিশ বিভিন্ন জায়গায় তাদেরকে আটকে দিচ্ছে, তাদের উপর লাঠিচার্জ করছে, তাদেরকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়েছে থানায়। কেন এরকমভাবে রাজ্য পুলিশ, রাজ্য প্রশাসন তার ক্ষমতা, তার যে মাইট, স্টেট মাইট, সেই ক্ষমতার দুর্ব্যবহার করে, অ্যাবিউজ করে কেন এই শান্তিপূর্ণ প্রোটেস্টারদের ওপর দমনপীড়ন চালিয়েছিল? কিভাবে এই যে যারা প্রোটেস্ট করতে রাস্তায় নেমেছে, তারা কোনোরকম কিছু প্রভোক করছিল না, কোনোরকম কোনো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ক্রিয়েট করছিল না, তা সত্ত্বেও তাদেরকে কেন এভাবে দমনপীড়ন তাদের উপর চালানো হয়েছিল? এই প্রশ্নটা কিন্তু সুপ্রিম কোর্ট তুলে দিয়েছে। তো সুপ্রিম কোর্ট কী কী অবজারভেশন দিয়েছে, কী কী ইনস্ট্রাকশন দিয়েছে, সব কটাই আপনাদের জানালাম। আগামীকাল কেসের সেকেন্ড হিয়ারিং রয়েছে 22শে আগস্ট,
সেই হিয়ারিংয়ে কী অবজারভেশন আবার আসবে, কী প্রশ্ন তোলা হবে, সব কিছু আপনাদের জানাবো। ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, ইনফরমেটিভ মনে হয়ে থাকে, তাহলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হবে আবার খুব তাড়াতাড়ি।